আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার 3 ফিজিক্সের বল চ্যাপ্টারটা আজকে তোমাদের আমি পড়াবো। তো এই চ্যাপ্টারের পার্ট 2 নিয়ে আমরা যে রয়েছি টেস্ট পেপার সলভিং এর আগে আমরা পার্ট 1 পড়ছি এবং পার্ট 2 করছি। আশা করি ভয়েসটা ক্লিয়ার আসতেছে। আজকে মাইক্রোফোন ইউজ করলাম, যার কারণে আশা করি ভয়েসটা আগের থেকে ভালো আসতেছে। আচ্ছা ঠিক আছে, একটু কমেন্ট করে জানাইবা ভয়েসটা আগের থেকে ভালো আসতেছে কিনা, ওকে? তো চলো আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2025 সালের একটা প্রশ্ন, যেটা আমাদের কোথায় আসছে? সিলেট বোর্ড 2025 সালে আসছে। দেখো আমি প্রশ্নটা কি তুলি ভালো করি। আমার এইটাই একটু ঝামেলা ঝামেলা না, একই ঠিকই আছে। দেখো আমি কোয়েশ্চেনটা দেখাই। এটা হচ্ছে একটা বস্তু যার ভর হচ্ছে কত? 600 কেজি। প্রশ্ন আমি মানে খাতার মধ্যে লিখছি, ওইগুলো আরেকটা প্রশ্ন। এগুলো মনে করো চিত্রমিত্র, এগুলো খাতার মধ্যে আমি নিই আর কি। এইটা এদিকে যেতেছে কত ব্যাগে? 20 mS/1 ব্যাগে। আরেকটা বস্তু, এটার ব্যাগ ধরো 10 দিছে, মানে ধরো না, মানে একদম প্রশ্নে বলে দিছে আর কি। এটার ভর দেওয়া আছে 400 কেজি। আর বলে দিছে এই দুইটা মিলিত ব্যাগ বলে দিছে কত? 8 mS/1। আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা বলে দিছে 300 মিটার। আচ্ছা দেখো আগে উদ্দীপকটা বুঝো কিনা। আমার আরেকটা মার্কার আছে, মেবি ওইটা কোথায় দেখি তো, কোনটা আমার অরিজিনাল মার্কার। যেটা দিয়ে লিখতেছি সেটাই ঠিক আছে। ওকে, দেখো প্রশ্নটা বুঝাইতেছি। দেখি উদ্দীপকটা ঠিকঠাক মতো দেখা যাইতেছে কিনা। হ্যাঁ, উদ্দীপকটা ভালোই দেখা যাইতেছে। তার আবার একটু ফোকাস করে দিই। এবার ঠিক আছে। ওকে, তো দেখো 2 মিনিট আমরা আজের বক বক করছি। এবার আমরা অরিজিনাল আসি। একটা বস্তু যার ভর দেওয়া আছে 600 কেজি। ওকে, একটা বস্তু যার ভর দেওয়া আছে কত? 600 কেজি। আরেকটা বস্তু যার ভর দেওয়া আছে কত? 400 কেজি। 600 কেজি ভরের বস্তুটা এইদিকে, 600 কেজি ভরের বস্তুটা এইদিকে কত বেগে গতিশীল? 20 mS/1 বেগে গতিশীল। এটা হচ্ছে তার কি আদি বেগ। আবার 400 কেজি ভরের বস্তুটা এইদিকে 10 mS/1 বেগে গতিশীল। বুঝে যেতেছে এটা? আর ঠিক আছে। আর এবং এই দুইটা বস্তুর মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া আছে 300 মিটার। এবং বস্তু দুইটা সংঘর্ষের পর মিলিত বেগে চলছে, এবং সেই মিলিত বেগ 8 mS/1, সেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ওকে, ক্লিয়ার? আমি ক্যালকুলেটরটা নিয়ে রাখি। ওকে, আর কি জানি। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো আমাদের প্রথম প্রশ্ন বলছে কত সময় পর বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে। এই দুইটার মধ্যে কত সময় পর সংঘর্ষ হবে সেটা আমাদের জানতে চাইছি। কত সময় পর সংঘর্ষ হবে সেটা আমরা বের করবো। ওকে, তাহলে দেখো আমাদের এই সব প্রশ্নের ক্ষেত্রে চিত্র কাটা বেস্ট। চিত্রটা তুমি এঁকে দিবে। ধরো এটা হচ্ছে আমাদের 600 কেজি ভরের বস্তুটা। ওকে, এটা হচ্ছে আমাদের 600 কেজি ভরের বস্তুটা। আর এটা হচ্ছে আমাদের কত? 400 কেজি ভরের বস্তুটা। দেখা যেতেছে? দেখো তো দেখা যায় কিনা। এটা আমাদের 400 কেজি ভরের সেই বস্তুটা। তারপরে এই বস্তুটা এইদিকে কত বেগে গতিশীল? 20 mS/1 বেগে গতিশীল। আর এই বস্তুটা এইদিকে কত বেগে গতিশীল? 10 mS/1 বেগে গতিশীল। তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কত? 300 মিটার। 300 মিটার। এখন আমাদের বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। আমরা ধরি আমরা কত? আমরা ধরি টি সময় পর 600 কেজি ভরের বস্তু থেকে, আগের ক্লাসে এই ম্যাথটা করাইছিলাম এই টাইপের। 600 কেজি ভরের বস্তু থেকে x মিটার দূরত্বে, এটা ধরে নিবা, সবসময় ধরবা এটা, x মিটার দূরত্বে পি বিন্দুতে সংঘর্ষ হবে। এটা ধরবা সবসময়, ঠিক আছে? তাহলে আমরা কোথায় বলছি? এই যে পি বিন্দুতে, এই 600 কেজি ভরের বস্তু থেকে x মিটার দূরত্বে পি বিন্দুতে, এই বিন্দুটা ধরলাম আমরা পি বিন্দুতে আমাদের কি হবে? সংঘর্ষ হবে। এটা আমরা ধরছি। ওকে, এটা আমরা ধরে নিছি।
তারপরে যদি এটা x হয় তাহলে 400 কেজি ভরের বস্তু থেকে কতটুকু দূরত্বে সংঘর্ষ হবে, এটা হবে আমাদের কত, টোটাল যেহেতু 300 তাহলে এতটুকু যদি x হয় তাহলে এতটুকু হবে কি 300 মাইনাস x, 300 মাইনাস x, বুঝে যেতেছে? বুঝছো কিনা বলো তো ভাইয়া, বুঝছো ভাইয়া? এটা হচ্ছে কি 300 মাইনাস x আর এটার ভর হচ্ছে 400 কেজি। ওকে, এবার আমাদের শর্ত ফেলাইতে হবে। এবার আমরা 600 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা দিব s vt এবং এইটার ক্ষেত্রে s vt দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে একবার 600 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, 600 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে একদম ইজি ম্যাথ এটা। তাহলে আমরা s1 ধরলাম, s1 কি v1 t1 v1 ধরো, টিটা তো সেম থাকবে, সংঘর্ষ সাথে একই সময় পর হবে। এই যতটুকু সময় x দূরত্ব অতিক্রম করবে এই 400 কেজি ভরের বস্তুটাও একই সময়ে 300 মাইনাস x দূরত্ব অতিক্রম করবে। দুইজনের ইয়ারটা সেম থাকবে, ডিসটেন্স আর টাইমটা সেম থাকবে, ডিসটেন্স সেম থাকবে না টাইমটা সেম থাকবে। তা মাছি ডিস্টার্ব করতেছিল। আচ্ছা তাহলে এখানে s1 এর মানটা কত বলো তো, যেহেতু আমাদের 600 কেজি ভরের বস্তুটা, 600 কেজি ভরের বস্তুটা কতটুকু ডিসটেন্স অতিক্রম করছে, x মিটার ডিসটেন্স অতিক্রম করছে, তাহলে এটা হবে x। আর v1 এর মান কত, এই যে প্রশ্ন বলে দিচ্ছে 600 কেজি ভরের বস্তুটার বেগ কত 20, তাহলে বসাবে 20 আর টি তো আমাদের বের করতে হবে। তাহলে x আমরা কি পাইছি 20 টি পাইছি, x আমরা কি পাইলাম 20 টি। ওকে, তাহলে দেখো পরে এবার আমরা কি করব, 600 কেজি ভরের বস্তুটা বের করছি, এবার 400 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে দেখি। 400 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে এবার আমাদের কি হবে, s s2 ধরো, এবার ধরো b2 t t তো সেম থাকবে। ওকে, তাহলে আমাদের s2 এর মান কত বলো তো, s2 এর ভ্যালু কত, s2 এর ভ্যালু হচ্ছে 300 মাইনাস x। দেখো বসাও 300 মাইনাস x, v2 কত, v2 কত, v2 এই যে প্রশ্ন v2 বলে দিছে কত 10, এই যে 10 এর ইন্ডাকশন দেখছো 10 t। তাহলে x এর মানটা তো আমরা জানি যে x এর মান আমরা পাইছি 20 টি, তো এখানে আমরা চাইলে 20 টিটা বসাই দিতে পারি, এই যে এখানে নিয়ে আমরা বসাই দেই। তাহলে 300 মাইনাস কি হবে 20টি, 20টি ইকুয়াল কি হবে 10টি। ওকে, 300 মাইনাস 20টি ইকুয়াল 10টি, 10টি। ওকে, তাহলে দেখো পরের লাইনে আমরা এই 300টাকে আমরা এই পাশে রেখে দেই, এই 20টিটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে কি হবে 20টি প্লাস ওই 10টি থাকবে। তারপরের লাইনে আমরা যোগ করে দিই 300 ইকুয়াল কি হবে 30টি। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি t কত আসবে 10 সেকেন্ড আসবে মেবি, t 10 সেকেন্ড আসার কথা। 30কে 10 দিয়ে ভাগ করে দেখি, 300 ডিভাইডেড বাই 30, আমাদের 10 সেকেন্ডই আসার কথা, আমাদের কি আসার কথা 10 সেকেন্ডই আসার কথা। ওকে, হ্যাঁ 10 সেকেন্ডই আসছে আমাদের। ওকে, তারপরে বলছে দেখো এটা তো বুঝছো কিনা, t এর মান 10 দিয়ে বেড়েছে, অতএব 10 সেকেন্ড পর বস্তুদের মধ্যে কি হবে, সংঘর্ষ হবে। আন্ডারস্ট্যান্ড? এখন যদি তোমাকে প্রশ্ন করতো কত দূরত্বে বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে, ধরা বলে দিছে 600 কেজি ভরের বস্তু থেকে কত দূরত্বে সংঘর্ষ হবে, সেটা যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি কি করবে, যে x 20 পেয়েছো না, এখানে t এর মানটা বসাই দিয়ে যেটা আসতো ততটুকু দূরত্বে আমাদের কি হতো 600 মিটার বস্তু থেকে সংঘর্ষ হতো। একইভাবে যদি 400 কেজি ভরের বস্তু থেকে কতটুকু দূরত্বে সেটা বের করতে চাও, তাহলে এই সমীকরণের মধ্যে তুমি x এর মান t এর মানটা বসাই দিবা, t এর মান থেকে x এর মানটা বের করে নিবা। ওকে, বুঝছো? তাহলে এটা আমাদের গেছে। আমরা এটা মুছে ফেলতে পারি, আমরা এটা বুঝছি। হ্যাঁ, আজকে চেষ্টা করবো আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া, যতক্ষণ লাগে লাগুক। পরের প্রশ্ন বলছে আমাদের এই যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানে কিনা, এটা একদম ইজি, সবকিছু আমাদের প্রশ্নই দেওয়া আছে, সবকিছু আমাদের কি দেওয়া আছে, প্রশ্নই দেওয়া আছে। আমাদের প্রশ্নটা কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানে কিনা, এটা পারবা তোমরা, এটা করে দেওয়ার দরকার নেই। কি করবা দেখো, m1 u1 প্লাস m2 u2, এখানে m1 এর মান কত হবে, m1 এর মান যে প্রশ্ন করে দিয়েছে 600 কেজি, আর u1 এর মান কত, u1 এর মান হচ্ছে 20 ms in 1 বসাইবা। তারপরে m2 এর মান কত, এই যে 400 কেজি, আর u2 এর মান কত, এই যে 10 ms in 1। এখন দেখো তো 20 ms in 1 যদি এইদিকে গতিশীল হয় আর আমাদের 10 ms in 1 হচ্ছে এইদিকে, তাহলে দেখো একটা পরস্পর বিপরীত, তাহলে এটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে এটা আমাদের নেগেটিভ ধরতে হবে। তাহলে এটাকে পজিটিভ নেগেটিভ ধরে এখানে mu এর মান বসাইবা, একটা ভ্যালু আসবে। তারপর আমাদের শেষ গতি শেষ ভরবেগ বের করতে হবে, মানে শেষ ভরবেগের সমষ্টি বের করতে হবে। তারপরে সেটার ফর্মুলা কি m1v1 প্লাস m2v2, যে তোমাদের প্রশ্ন বলে দিয়েছে মিলিত বেগ,
যেহেতু আমাদের প্রশ্নে কি মিলিত বেগ বলে দিছে, তাহলে আমাদের কি হবে m1v প্লাস m2v। m1 এর মান জানি, m2 এর মান জানি, মিলিত বেগ আমাদের h m s ইনভার্স 1 বলে দিছে, সেখানে বসাইবা, দেখবা দুইটা সমান আসছে, তারপরে লিখে দিবা অতএব ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানে। ওকে, আন্ডারস্ট্যান্ড, বুঝছি। তাহলে প্রশ্ন গেল, এই প্রশ্ন গেল আমাদের। পরে আমরা চলি, চলো পরে আমরা দেখি। আচ্ছা এটা একটু দেখি, দেখো। আর আচ্ছা এবার 2025 সালের একটা কোশ্চেন দেখি আমরা। কোন পুরস্কার সালের কোশ্চেন? রাজশাহী বোর্ড 2025 সালে। এটা আসলে কপি কল থেকে। এটা কোথা থেকে আসছিল? কপি কল থেকে আমাদের রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন এসেছিল। ওকে, আমি কপি কলটা কি সিম্পলি কপি কলটা আমি আর কি, এখানে একটা বস্তু দিছে যার ভর দিছে 1 কেজি, আর আমাদের এদিকে এই কপি কলটা তোমরা চেষ্টা করবে আঁকার জন্য। আঁকলে সমস্যা নেই, না আঁকলেও কোনো প্রবলেম নেই। আঁকলে ভালো, আর না আঁকলে কোনো প্রবলেম নেই। একদম ইজি তো আঁকা এইগুলো, ঠিক আছে? আঁকে দিবা, দেখবা স্যার খুশি হয়ে তোমাকে বেশি নাম্বার দিবে। ওকে, এইটা আমাদের বলছে সি বস্তু, ধরো হ্যাঁ সি বস্তু। এটা আমাদের বলছে এ, এটা আমাদের বলছে বি। কোনটার সবটির ভর দিয়ে দিছে? এটার ভর দিয়ে দিছে আমাদের 1 কেজি, এটার ভর দিয়ে দিছে আমাদের 6 কেজি, আর এটার ভর দিয়ে দিছে আমাদের কি 4 কেজি। এটা আমাদের বলে দিছে এখানে কোনো ঘর্ষণ টর্ষণ নাই। এখানে আমাদের কোনো ঘর্ষণ টর্ষণ এই ব্যাপার স্যাপার কি নাই, নাই ঘর্ষণ টর্ষণের ব্যাপার স্যাপার নাই। এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে, দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্ন বলছে দৃশ্যপটাকে এই বস্তুটি কত ত্বরণের নিচে পড়বে, মানে এটা কত ত্বরণের নিচের দিকে পড়বে সেটা আমাদের বের করতে বলছে। কত ত্বরণের নিচে পড়বে, প্রশ্নটা একদম সেন্টিমিটার না, কত ত্বরণের নিচে পড়বে আমি আমার মতো লিখছি আর কি। কত ত্বরণের নিচে পড়বে এটাই আমাদের চাইছে। ওকে, আসলে প্রশ্নটা হচ্ছে দৃশ্যপট একে এই বস্তুটি কত ত্বরণের নিচে পড়বে, দৃশ্যপট একে এই বস্তুটি কত বেগে নিচে পড়বে। দেখো তো সিম্পল জিনিসটা চিন্তা করো, এই বস্তুর ভর 4 কেজি, এই বস্তুর ভর 6 কেজি, এই বস্তুর ভর 1 কেজি, তাহলে এটা একটা কপি কলের মধ্যে আছে, একটা ঝুলানো আছে আর কি। তাহলে এটা অবশ্যই নিচের দিকে পড়বে, এটা অবশ্যই নিচের দিকে পড়বে। কত ত্বরণের নিচের দিকে পড়বে সেই ত্বরণটা আমাদের বের করতে বলছি। তাহলে বুঝতে, চলো এবার আমরা এইটা জিনিসটা বুঝি। ওকে, তাহলে আমরা চিত্রটা একবার আঁকাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওইটা তো ওইটা আলাদা জিনিস। ওকে, বুঝা যেতেছে আমার কথাগুলা? বক বক যে করতেছি, বুঝছো? তোমাদের তো আবার নতুন শিক্ষামন্ত্রী এসেছে, তো ভালোভাবে পড়ালেখা করে। নতুন শিক্ষামন্ত্রী স্যার মিলন স্যার খুবই কড়া লোক, হেলিকপ্টার দিয়ে নকল ধরে। স্যার খুবই একজন ভালো মানুষ, স্ট্রিক্ট আর কি নকল টকল নিয়ে। যারা আগে ছিল ওনার আমলে, যারা পরীক্ষা টরীক্ষা দিছে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা জানতে পারবা। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করে, ফাঁকিবাজি দিলে চলবে না। এটা দীপু খালামুনি না, ঠিক আছে? দীপু খালামুনি না এটা। আচ্ছা যাক, এইসব বাদ দেই, পলিটিক্যাল আলোচনা। তাহলে এই বস্তুটার ভর আমাদের দিয়ে দিছে 1 কেজি, এই বস্তুটার ভর দিয়ে দিছে আমাদের 6 কেজি, এই বস্তুটার ভর দিয়ে দিছে আমাদের 4 কেজি। বুঝা গেছে? এই চিত্রটা আমরা হবু আঁকছি। এটা আমাদের সি বস্তু, এটা আমাদের এ বস্তু, এটা আমাদের বি বস্তু। ওকে, তাহলে আমরা এ বস্তুর ভরটাকে এম অফ এ ধরলাম, এ বস্তুর ভরটাকে আমরা কি ধরলাম? এম অফ এ ধরলাম। এটা কত আমাদের 6 কেজি। আর সি বস্তুর ভরটাকে আমরা কি ধরলাম? এম অফ সি ধরলাম, সেটা আমাদের 1 কেজি। এবং আমাদের যে বি বস্তুটা সেটার ভরকে আমরা ধরলাম এম অফ বি, এটা হলো কত? 4 কেজি। এতটুকু বুঝছো? এবার দেখো, এবার জিনিসটা বুঝো। দেখো এই যে বস্তুটা আমাদের, এই বস্তুটা এটার তার একটা ওজন আছে, এই বস্তুটা ঝুলানো আছে, তো এটা ঝুলানো আছে না, যেহেতু এটা ঝুলানো আছে এটার একটা ওজন আছে, সে কি করবে? তার ওজনের সমপরিমাণ নিচের দিকে নামতে চাইবে, পৃথিবী থেকে নিচের দিকে টানবে। সিম্পল ব্যাপার, পৃথিবী থেকে নিচের দিকে টানবে। কত বলে টানবে? তার ওজনের সমপরিমাণ বলে টানবে। তার মানে সে কি করবে? নিচের দিকে যাইতে চাইবে। এবং সেটা হচ্ছে F1 বলে, ধরলাম সেটা F1 বলে। এবং সেই F1 বলের মানটা কত? তার ওজনের সমপরিমাণ, পৃথিবী থেকে তার ওজনের সমপরিমাণ বলে নিচের দিকে টানবে। এই জিনিসটা তো বুঝছো? তাহলে F1 এর ফর্মুলা কি হবে? এম অফ এ জি। এখানে জি কেন দিছি?
পৃথিবী কোন ত্বরণে টানে? পৃথিবী অভিকর্ষজ ত্বরণে টানে। পৃথিবী কোন ত্বরণে টানে? অভিকর্ষজ ত্বরণে টানে। তাহলে F1 এর মান হচ্ছে mg। এখন দেখো তো এটা একটা সুতার মধ্যে বাঁধা আছে, একটা সুতার মধ্যে বাঁধা আছে, তাহলে সুতার একটা টান বল আছে, তাহলে সুতার টান কত? সুতার টান আমরা এখানে T1 ধরলাম T1, যেহেতু এখানে দুইটা সুতা আছে, এখানে এই যে একটা সুতা, এখানে আরেকটা সুতা, তাহলে এটাকে আমরা T1 ধরলাম। তাহলে সুতাটাকে T1 বলে টানতেছে, মানে সুতার টান T1, আর পৃথিবীটাকে F1 বলে টানতেছে। সিম্পল ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা এসে আমরা সি বস্তুর ক্ষেত্রে এটা আপাতত মুছি, এগুলো আপাতত মুছি, এটা পরে লিখবো না। সি বস্তুর ক্ষেত্রে দেখো তো, সি বস্তুর একটা কিন্তু ভর আছে, সি বস্তুর একটা ওজন আছে, কিন্তু সি বস্তুটা টেবিলের উপরে আছে, টেবিলের উপরে আছে। তাহলে সি বস্তুটা অবশ্যই নিচের দিকে পৃথিবী টানবে সি বস্তুকে। সেটা কি পরিমাণ বলে টানবে? mcg, মানে সি বস্তুর ভর সি বস্তুর ওজনের সমপরিমাণ বলে টানবে। রাইট, টানবে তো, কিন্তু যে টেবিলের উপরে আছে, টেবিলের একটা প্রতিক্রিয়া বল আছে। টেবিলের ধরলাম আমরা যদি এটার ওজন ডাব্লিউ হয়, তাহলে টেবিলের প্রতিক্রিয়া বল হয় আর, এবং এই প্রতিক্রিয়া বলটা আর তার ওজনটা সমপরিমাণ হয়ে যায়, যার কারণে সে টেবিলের মধ্যে স্থির থাকে, নড়াচড়া করে না, উপরে ওঠে না, নিচেও নামে না। ওকে, যদি একটা একটা সমান না হইতো তাহলে একটু হয় উপরে উঠতো, নাহলে নিচে নেমে যেত, টেবিল ভেদ করে নিচে নেমে যেত। ওকে, বুঝা গেছে এটা? তাহলে এখানে নিচে উপরে কোনো বল কাজ করতেছে না, কিন্তু সুতার মধ্যে তো এটা কানেক্টেড, এটা তো সুতার মধ্যে কানেক্টেড, তাহলে সুতা একটা টান বল দিতেছে, তাহলে এই সুতা কি করবে? এই দিকে একটা T1 বল টান দিবে। যেহেতু এখানে আমরা এই সুতার জন্য T1 টান বল ধরছি, তাহলে এখানে সুতার টান T1 হবে। আবার এই সুতাটা আমার কি করবে? এইদিকে একটা টান দিবে, অবশ্যই দিবে। এটাকে আমরা T2 ধরলাম, যেহেতু এটা আরেকটা সুতা। ওকে, তাহলে আমাদের সি বস্তুর ক্ষেত্রে জিনিসটা গেল। এবার আমরা আসি বি বস্তুর ক্ষেত্রে। দেখো, বি বস্তুটার ভর 4 কেজি, সে তার ওজনের সমপরিমাণ বলে নিচের দিকে নামতে চাইবে, পৃথিবী তাকে নিচের দিকে টানবে। কি পরিমাণ বলে টানবে? তার ওজনের সমপরিমাণ বলে টানবে, সেটাকে আমরা F2 ধরলাম। তাহলে F2 এর মান কত হবে আমাদের? m of bg, আমরা তার ভরটাকে m of b ধরছিলাম আর কি। আর সুতাটাকে উপরের দিকে একটা টান দিবে, সেটা কি T2 বলে টান দিবে, T2 বলে টান দিবে। এবার আমরা সমীকরণ করবো, তারপর যোগ বিয়োগ করে মান বসায় বের করবো অ্যান্সার। তাহলে দেখো, এই বস্তুর ক্ষেত্রে দেখবা, এই বস্তুর ক্ষেত্রে আমি সিলেট বোর্ড 23 একটা ম্যাথ করেছিলাম, ঠিক আছে? সিলেট বোর্ড 23 একটা ম্যাথ করেছিলাম, সেই ম্যাথটা দেখে ফেলবা, সেটা আমাদের সিকিউ সলভিং এর মধ্যে আছে, টেস্ট পেপারের মধ্যে আছে, যেহেতু আগে করেছি তাই স্কেল করাইলাম না। এই বস্তুর ক্ষেত্রে দেখো, এই বস্তুর ক্ষেত্রে দেখো, F1 তাকে নিচের দিকে টানতেছে, আর T1 তাকে উপরের দিকে টানতেছে। টানতেছে, কোন বলটা বড় বলো তো? অবশ্যই F1 বড়, কারণ বলছে আমাদের এই বস্তুটা কত ধরনের নিচের দিকে পড়বে, প্রশ্নে বলে দিচ্ছি এই বস্তুটা অবশ্যই নিচের দিকে পড়বে, এই বস্তুটা অবশ্যই নিচের দিকে পড়বে। তাহলে নিচের দিকে কিভাবে পড়তেছে? এই বলটা যদি বড় হয় আর এই বলটা যদি ছোট হয়, তাহলে তো সে নিচের দিকে পড়বে, রাইট? তাহলে আমাদের F1 মাইনাস কি হবে? এই যে T1, F1 মাইনাস T1 ইকুয়াল কি হবে আমাদের? m of a আর কি হবে? g, m of a g, এই সরি g না, a, এটা হচ্ছে কি আমাদের ত্বরণ। সে কোন ত্বরণে পড়বে? যে ত্বরণে পড়বে সেই ত্বরণটা। আমরা একটা ফর্মুলা জানি না, f মাইনাস এফ কে ইকুয়াল এম এ। এখানে f মাইনাস এফ কেটা কি? f মাইনাস এফ কেটা হচ্ছে নিট বল, তাহলে এখানে আমাদের নিট বল কাজ করবে। এই যে F1 বাই T1, F1 নিচের দিকে টানতেছে, T1 উপরের দিকে টানতেছে। নিট বল কত? নিট বল কত? বড়টা থেকে ছোটটা বাদ, মানে F1 থেকে T বাদ, F1 থেকে T বাদ, এটাই তো আমাদের নিট বল। তাহলে নিট বল সমান সমান যেহেতু m এ আসে, তাহলে এখানে তো সেম m এ আসবে। আর যেহেতু আমাদের বস্তুটা a, তাহলে তার ভরটা হবে m of a, রাইট? এটাই তো, সিম্পল। ওকে, ঠিক আছে? তাহলে F1 এর মান কত? m of ag, পরের লাইনে আমরা লিখতে পারি m of ag minus T1 equal to কি? m of a, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে এক নং সমীকরণ ধরো, এটাকে ধরো এক নং সমীকরণ। ওকে, তাহলে এবার আমরা আসি বি বস্তুর ক্ষেত্রে, এই যে সি বস্তুর ক্ষেত্রে দেখো। এবার আসি আমরা সি বস্তুর ক্ষেত্রে, আরো সহজে করা যায়, তোমাদের প্রথমে সমীকরণ দিয়ে শিখাই, এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড নিয়ম। তাহলে সি বস্তুর ক্ষেত্রে দেখো, সি বস্তুর ক্ষেত্রে উপরে নিচে কোনোটা বল মল আমাদের দরকার নাই, কারণ আমাদের ওজনের প্রতিক্রিয়া বল কি? সেম। এখানে কাজ করতেছে T1 আর T2, তাহলে অবশ্যই T1 টা বড়। কেন T1 টা বড়? কারণ এটা এইদিকে নিচে নামবে। যদি এই বস্তুটা এইদিকে নিচে নামে, তাহলে এটা কি করবে? এটাকে এইদিকে টান দেবে, এটাকে এইদিকে টান দেবে। তাহলে T1 টা যেহেতু বড়, তাহলে তো এটা এইদিকে টান দিবে। তাহলে এখানে কি হবে? T1 আর মাইনাস কি হবে? T2 এইদিকে কাজ করতেছে, তাহলে T1 থেকে T2 মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কি? m of CA, MCA। ওকে, এটা আমাদের থাকবে। তাহলে এবার দেখো T1 এর মান, এটাকে 2 নং সমীকরণ ধরো, এটাকে 2 নং সমীকরণ ধরো। এবার আসি আমরা বিবস্তুর ক্ষেত্রে, দেখো তো বিবস্তুর ক্ষেত্রে কি হবে? বিবস্তুটাকে নিচের দিকে একটা টান দিতেছে F2, উপরের দিকে টান দিতেছে T2। এখানে কোনটা বড় বলো তো? অবশ্যই এখানে T2 বড়, কারণ যেহেতু এই বস্তুটা নিচের দিকে নামতেছে, তাহলে বিবস্তুটা চাইবে উপরের দিকে উঠতে, বিবস্তুটা উপরের দিকে উঠবে। যেহেতু T2 বড় যদি না হয়, T2 যদি বড় না হয়, তাহলে তো সে উপরের দিকে উঠবে না। T1 বড় হলে তো নিচের দিকে নামবে, F2 বড় হলে তো নিচের দিকে নামবে। তাহলে এটা কি হবে? T2 মাইনাস F2 ইকুয়াল কি হবে? m of b, এটা কি বস্তু? বি বস্তু, মানে কি হবে? এ, কারণ সবগুলোতে একই ত্বরণে যাবে না,
ত্বরণ তো সেম থাকবে আর কি। তাহলে T2 মাইনাস F2 এর মান কত? F2 এর মান এই যে দেখো mb g ইকুয়াল টু mb a, এটাকে 3 নং সমীকরণ ধরবা। তারপরে পরের স্টেপ, এটা এখন আর দরকার নেই, এটা মুছে ফেলবো আমরা। এবার আমরা সিম্পলি ত্বরণটা বের করে ফেলবো। দেখো এবার ত্বরণটা তোমরা কিভাবে বের করবে। ত্বরণ বের করার জন্য কি করতে হবে? এই তিনটা সমীকরণ যোগ করে দাও। এই তিনটা সমীকরণ কি করবা? সিম্পলি যোগ করে দিবা। 1 2 প্লাস 3 যোগ করবা। তাহলে এক নং সমীকরণ কি? m of a g minus t1 equal m of a a। তারপরে দুই নং সমীকরণ কি? t1 minus t2 equal mc a। আর তোমাদের তিন নং সমীকরণ কি? t2 minus mbg, t2 minus mbg equal mb a। এই তিনটা সমীকরণ আমরা কি করছি? যোগ করছি। তাহলে দেখো যোগ করি এবার। এই নিচের গুলো এখন আর দরকার নেই, এগুলো মুছে ফেলবি এবার। দেখছো এটা বুঝছো কিনা দেখো। তারপরে দেখো 81 আর 81 চলে যাবে, 82 আর 82 চলে যাবে। তাহলে এখানে থাকবে কি আমাদের m of ag আর মাইনাস mb g আর ইকুয়াল, এই সবগুলো কি হবে? যোগ হবে। m of a প্লাস m ধরো a প্লাস mca প্লাস mb a সবগুলো যোগ হয়েছে। ঠিক আছে, বুঝছো তো কাহিনীটা কি? বুঝছো? যোগ বিয়োগ তো পারবা। তারপর এখান থেকে তুমি চাইলে জি কমন নিতে পারো। জি কমন নিলে থাকে m of a মাইনাস m of b, আর ওই পাশ থেকে a কমন নাও। a কমন নিলে থাকে m of a প্লাস m of b প্লাস m of c। তারপরে লাইনে দেখো এই এটাকে রেখে এটাকে এই পাশে পাঠিয়ে দাও। তাহলে a ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের? a ইজ ইকুয়াল টু নিচে আসবে m of a প্লাস m of b প্লাস m of c, আর উপরে আসবে g ইনটু m of a মাইনাস m of b। এটা আমাদের আসছে g, a ইকুয়াল টু এটা আমাদের আসছে। ওকে, বুঝছো? বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা? তারপরে লাইনে মান বসাইতে পারবো আমরা। দেখো জি এর মান কত আমরা জানি 9.8 ইনটু m of a এর মান কত? m of a এর মান আমাদের দেখো প্রশ্নে বলে দিছে, m of a এর মান আমাদের প্রশ্নে বলে দিছে যে 6 কেজি। তাহলে এখানে বসাও 6 মাইনাস m of b এর মান কত বলে দিছে? যে 4 কেজি বলে দিছে আমাদের প্রশ্নে, 4 বলে দিছে। ওকে, তাহলে m of a কত? আবার m of a এর মান কত? 6 প্লাস m of b এর মান কত? m of b এর মান 1 কেজি প্রশ্নে বলে দিছে। দেখো তো, সরি m of b এর মান 1 কেজি না, m of b এর মান হচ্ছে 4 কেজি, যে এখানে 4 কেজি। তাহলে বসাও 4 কেজি প্লাস আমাদের m of c এর মান বলে দিছে 1 কেজি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যত আসে তত ত্বরণে আমাদের বস্তুটা কি পড়বে? নিচে পড়বে। সেম ত্বরণে আমাদের বস্তুটা নিচে পড়বে। 6 minus 4 নিচে হচ্ছে 6 প্লাস 4 প্লাস 1, এটা আসছে আমাদের 1.78। কি আসলে এত কম আসলো কিনা তারা দেখে ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার নিয়মটা ঠিক আছে, যদি ক্যালকুলেশন করে ভুল করে থাকি সেটা তোমরা ঠিক করে নিও। একক কি? ms ইনভার্স 2। যদি ক্যালকুলেশনে কোনো ভুল করে থাকি তাহলে সেটা তোমরা ঠিক করে নিও। ওকে, তাহলে এতটুকু আমাদের ঠিক আছে, আমাদের এই ম্যাথটা সলভ হয়েছে। এখন দেখো কপি করার যত ম্যাথ আসুক তোমরা এইভাবে করতে পারবা, সেম ভাবে পাইরে যাবে। যদি ঘর্ষণ বলটা থাকে কি করবা? ঘর্ষণ বল যদি থাকে সিম্পলি তুমি ঘর্ষণ বলটা বাদ দিয়ে দিবা। কোথা থেকে বাদ দিবা? এখন এই জিনিসটা দাঁড়াও আমি একটু বুঝাই, সিম্পলি বুঝে দিই, সহজ করে বুঝে দিই। ধরো এখানে আমাদের এফ কে আছে, ঘর্ষণ বল আমাদের আছে এফ কে। তাহলে তুমি এফ কেটা কোথা থেকে বাদ দিবা? যে 2 নং সমীকরণ আছে না, 2 নং সমীকরণটাকে ভেবে মাইনাস এফ কে করে দিবা ইকুয়াল এম অফ এ। এই যেভাবে হয়ে যাবে। এটা আমি তোমাদের সিলেক্ট করতে সেই ম্যাথটা করেছি না, সেই ম্যাথটা করলে তোমরা আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটার মধ্যে ঘর্ষণ বল ছিল। ওকে, তাহলে কপি করলে এই ম্যাথটা ক্লিয়ার? ক্লিয়ার? চেষ্টা করবো আমি আজকে দেখি কতক্ষণ লাগে চ্যাপ্টার শেষ করে দেবো। এই আর আমাদের পরের প্রশ্নটা সেটা কপি করে রিলেটেড না, সেটা আমাদের দরকার নেই। গ নম্বরটা আমাদের দরকার নেই, আমাদের গ নম্বরটা বুঝে চলে। কপি কলার থেকে আরেকটা ম্যাথ আসছে আমাদের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। এটাও সেম এরকমই। এটাও সেম এরকম। ঠিক আছে, আমি একটু প্রশ্নটা তুলি। একদম সেম, একদম সেম, না মুছলেও পারতাম।
শুধু গ নম্বরটা দেখা দিব, যেটা 4 নম্বর প্রশ্ন আছে না, যে গ নম্বরটা, এটা আমি একটু দেখাবো। কলমের কালি 4 কেজি আর 2 কেজি, ওকে। আর এটা হচ্ছে আমাদের 1 কেজি। এটা হচ্ছে আমাদের 2 কেজি। এটা হচ্ছে কি 4 কেজি। ওকে, এটা দেখো ঠিক আছে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটা শুধু সলভ করবো। এটা হচ্ছে অগ্রণী স্কুল এন্ড কলেজ। অগ্রণী স্কুল এন্ড কলেজ, জি এর মান এখানে 10 বলে দিয়েছে বলছে। আমাদের জি এর মান কত বলছে? জি এর মান আমাদের 10 এমএস ইনভার্স 2 ধরে করতে বলছে। জি এর মান আমাদের 10 এমএস ইনভার্স 2 ধরে করতে বলছে, ওকে। ক্লিয়ার কিনা? কোথায় কোনটা থেকে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা ক্লিয়ার কিনা দেখো। বোর্ডটা কালা হয়ে গেছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে ঠিক হয়ে যাবে, ওকে। কলমের একটু কালি সমস্যা, কালি ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, মার্কার আমার আসছিল আরেকটা পাইতেছি না। আচ্ছা, তাহলে দেখো আমাদের কি বলছে, আমাদের প্রশ্নটা দেখি। গ নম্বরটা আমাদের বলছে, গ নম্বর যেটা প্রথম প্রশ্ন, 4 কেজি ভরের বস্তুটি কত ধরনের নিচে পড়বে? এই যে 4 কেজি ভরের বস্তুটি আছে না, এটা কত ধরনের নিচে পড়বে? সেম আগেরটা, পারবা ইনশাআল্লাহ, আশা করি। পরের প্রশ্নটা দেখো, যদি টেবিলে ও বস্তুর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হয়। কি বলছে? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক টেবিল ও বস্তুর। আমি প্রশ্নটা উঠাই, যদি টেবিল ও বস্তুর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.03 হয়, 0.3 হয়, তবে এবং 4 কেজি ভরের বস্তুটি সুতা কেটে দিলে, 4 কেজি ভরের বস্তুটি সুতা কেটে দিলে সুতা কেটে দিলে 2 কেজি ভরের বস্তুটি কত ধরনের নিচে পড়বে? 2 কেজি ভরের বস্তুটি কত ধরনের নিচে পড়বে সেটা বুঝাইছি কিনা দেখছো? একদম এখানে একটু কোনো ঝামেলার কিছু নাই, একদম ইজি। দেখো তো, এই যে আমাদের 2 কেজি ভরের বস্তুটা, এটা কত ধরনের নিচে পড়বে যদি 4 কেজি ভরের সুতাটা কেটে দিই? দেখো, 4 কেজি ভরের সুতাটা যদি আমি কেটে দিই, তাহলে তো এটা আমাদের কপি করতে বাদ। এই 4 কেজি ভরের বস্তুটা কি হবে? আমাদের কপি করতে বাদ হয়ে যাবে, এটা আমাদের দরকারই পড়বে না। তাহলে এটাকে আমরা মুছে ফেলছি, এটাকে আমরা কি করছি? মুছে ফেলছি। ধরো 4 কেজি ভরের বস্তুটা কেটে ফেলছি, যেহেতু তাহলে এটা আমাদের আর নাই। তাহলে আমাদের এখন শুধু আছে এইটা, এবং এখানে আমাদের ঘর্ষণ বলের যে গুণাঙ্কটা আছে, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে। মিউ কত দিছে? 0.3 দিছে মিউ। মিউ আমাদের 0.3 দিছে। তাহলে মিউ থেকে আমরা ইজিলি ঘর্ষণ বলটা বের করতে পারবো। আমাদের ঘর্ষণ বলটা আমরা চাইলেই বের করতে পারবো। কিন্তু এখন দেখো, এই যে 2 কেজি ভরের বস্তুটা আছে না, এটা তার ওজন অনুযায়ী নিচে পড়তে চাইবে আগের মতো, F1 বলে নিচে পড়বে। F1 টা কত হবে? এটাকে যদি আমরা M1 ধরি, এই 2 কেজি ভরের বস্তুটাকে M1 ধরি, তাহলে M1 G বর্গের নিচে পড়বে। আর উপরে একটা কি করবে? সুতা টান কাজ করবে, ধরলাম এটা T1 সুতা টান কাজ করবে। তাহলে এই বস্তুটা এইদিকে কি করবে? সুতা টান কাজ করবে T1। আর কোনো বল এইদিকে তার কাজ করতেছে না, কারণ এদিকে তো কোনো সুতা নেই। তাহলে অন্য কোনো বল এখানে কি করতেছে না, কাজ করতেছে না। তাহলে প্রথম সমীকরণটা কি হবে? প্রথম সমীকরণটা যেহেতু 2 কেজি ভরের বস্তুটা নিচে পড়বে, তাহলে আমাদের F1 টা বড়। তাহলে F1 মাইনাস কি হবে? T1 ইকুয়াল টু কি হবে? M1 A। এটা হচ্ছে আমাদের কি সমীকরণ, ওকে। এটা হচ্ছে আমাদের কি সমীকরণটা। তারপরে দেখো, এখন F1 এর মানটা কত? F1 এর মান হচ্ছে M1 A নাকি M1 A, M1 G। F1 এর মানটা হচ্ছে M1 G মাইনাস T1 কত? T1 এর মান নাই আমাদের আপাতত, T1 টা লিখি, তারপরে M1 A। ঠিক আছে, দেখছো? এটাই তো আমাদের, হ্যাঁ। তারপরে এটাকে ধরো 1 নং সমীকরণ। তারপরে এবার 2 নং সমীকরণটা কি হবে? 2 নং সমীকরণ হবে এটা, যেহেতু এখানে T1 ছাড়া অন্য কোনো বল কাজ করতেছে না, তাহলে এখানে কি হবে? T1 ইকুয়াল টু কি? M2A। এটাকে যদি M1 ধরি, তাহলে এটার বড় হবে কি? আমাদের M2 হবে। এটার বড় আমাদের M2 হবে। তাহলে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এবার 1 আর 2 যোগ করে দাও, 1 প্লাস 2 করে দাও। তাহলে দেখো কি আসে আমাদের, M1G মাইনাস T1 ইকুয়াল কি? M1A। আর এখানে আসে আমাদের কি? T1 ইকুয়াল টু M2A। তাহলে এই T1 T1 কাটা, থাকে কি আমাদের? M1G ইকুয়াল টু M1A প্লাস M2A। এখান থেকে এর মানটা কিভাবে বের করবা? M1G রাখবা
ইকুয়াল টু এটাকে কমন নিবা m1 প্লাস m2 নিবা, তাহলে এখান থেকে a কি আসবে, a ইজ ইকুয়াল টু আসবে নিচে হবে m1 প্লাস m2, উপরে আসবে m1 g। এখানে g এর মান আমাদের 10 বলে দিছি, তাহলে এখানে যদি আমরা মানটা বসাই তাহলে m1 এর মানটা কত, m1 এর মান হচ্ছে 2 কেজি, m1 এর মান হচ্ছে 2 কেজি, তাহলে 2 ইনটু 10 আর নিচে হবে m1 প্লাস m2 2 আর এটার বল বলে দিছে 1 কেজি, তাহলে এখানে আছে 20, এখানে আছে 10 ms ইন 10 আসে আর কি। এখন ক্যালকুলেশন করে নিও, ক্যালকুলেশন সমস্যা আছে না, এটা ক্যালকুলেশন করতে পারবা। তাহলে আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি, কপি কলার এই ম্যাথটা আমি ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ আশা করি আমি এটা ক্লিয়ার করতে পারছি। তাহলে কপি কল থেকে আশা করি তোমরা এইরকম ম্যাথ আসলে পারবা। আর সিলেট বোর্ড যে 23 এর ম্যাথটা আছে না, এটা দেখে নিও, এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, স্ট্যান্ডার্ড আছে আর কি। আচ্ছা তোমাদের জন্য কপি কলার আমি আলাদা একটা ভিডিও দিব, ওকে, কপি কলার জন্য আলাদা একটা ভিডিও দিব, যে টাইপের কপি কলগুলো আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দিব। এবার আসি আমরা আমাদের অন্যান্য প্রশ্নগুলোতে। চলো কোনটা নিব, যশোর বোর্ড 22 প্রশ্ন আসে নাকি, এই তো প্রশ্ন এবার আমরা করব। এবার আমাদের লেখাগুলো প্রশ্ন যে খাতার মধ্যে লেখা যে করে নিছি, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 22 এর একটা কোশ্চেন, ঠিক আছে, যশোর বোর্ড 22 এর একটা কোশ্চেন, লেখা একদম ক্লিয়ার পানির মতো মেবি। চলো এবার আমরা প্রশ্নটা দেখি, তার আমি একটা মিনিট প্রশ্নটা আমি আমার বই থেকে বের করে নিই। কোথায়, যশোর বোর্ড 22, ওকে, এই তো পেয়ে গেছি। আচ্ছা দেখো কি বলছে, চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন, ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলা হলো, এরপর বল প্রসারণ করা হলো। এই দেখুন বুঝো, একটা ট্রলি আছে, ধরলাম যে এটা হচ্ছে আমাদের ট্রলিটা, এটা হচ্ছে আমাদের ট্রলিটা, ধরো যদিও ট্রলিটা আঁকা সুন্দর হয়েছে না, আন্দাজে আঁকছে আমি, ট্রলি এভাবে আঁকে না, ট্রলিটা আমি আন্দাজে ধরে নিছি, ট্রলি এটার ওজন বলে দিছে চালের বস্তা, সেটার ভিতরে কি আছে, চালের বস্তা আছে, ধরলাম যে এইগুলো চালের বস্তা, চালের বস্তা, এবং এই চালের বস্তা সহ এই ট্রলিটার ওজন বলে দিছে কত, ওজন বলে দিছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি 196 নিউটন, 196 নিউটন বলে দিছি। তারপরে 2 নিউটন ঘর্ষণযুক্ত একটি মেঝেতে, এটা ধরো যে একটা মেঝে আছে, এটার মধ্যে ঘর্ষণ বলে এফ কে কাজ করতেছে কত, 2 নিউটন, এফ কে কাজ করতেছে 2 নিউটন, এই 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলা হয়েছে, এটাকে 10 সেকেন্ড কি করছে, ঠেলছে, 10 সেকেন্ড কি করছে, ঠেলছে, বল প্রয়োগ করছে, ঠেলে কি করছে 50 মিটার দূরত্বে নিছে, 15 মিটার ডিসটেন্স অতিক্রম করেছে, ঠিক আছে। বুঝছো কিনা, 50 মিটার ডিসটেন্স অতিক্রম করাইছে। আচ্ছা কখন করে কইলে, এই রে যাগুড়ি না মাত্র না এখানে রাখলাম, এই তো পাইছি। আচ্ছা দেখো 50 মিটার ডিসটেন্স অতিক্রম করছে, তারপরে এটা কি করছে, ধরো এখানে এতটুকু গেছে 50 মিটারে, তারপরে বলছে ঠেলে নেওয়া হলো 50 মিটার, ঠেলে নেওয়া হলো তো কত সেকেন্ডে, 10 সেকেন্ডে, কতটুকু সময়, 10 সেকেন্ডে 50 মিটার ঠেলছে, তারপরে বল অপসারণ করা হয়েছে, তারপরে কি করছে, বল আর দিছে না, তারপরে আর কি করছে, বল আর দেওয়া হয় নাই, বল দেওয়া অফ করে দিছে। এবার আমাদের প্রশ্ন কি বলছে দেখি, প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন বলছে ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আমাদের কি বলছে, ট্রলিটা আছে না, যে ট্রলিটা রয়েছে, ট্রলিটার উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, লিখে আমি প্রযুক্ত বল নির্ণয় করো। আচ্ছা প্রযুক্ত বল নির্ণয় করতে এখানে যেহেতু ঘর্ষণ বল আছে, তাহলে আমাদের ফর্মুলাটা কি বের বলো তো, ফর্মুলাটা কি, আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ক নম্বর, আমরা জানি ফর্মুলাটা কি, আমরা জানি প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু কি ma প্লাস fk, ঠিক আছে, প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু ma প্লাস fk। আচ্ছা তাহলে এখানে m এর মান আমাদের মেবি দেওয়া নাই, m এর মান দেওয়া নাই, কিন্তু ওজন দেওয়া আছে 196 নিউটন, আমাদের ওজন w দেওয়া আছে কত, 196 নিউটন,
এখান থেকে আমাদের m মানে ভরটা বের করতে হবে। তাহলে বডি m এর ফর্মুলাটা কি? m is equal to w/g। আমরা এটা সবাই জানি m is equal to w/g। তাহলে এখানে w এর ভ্যালু দিছে 196 আর g এর মান আমরা সবাই জানি 9.8। এটাকে ক্যালকুলেশন করলে 20 আসবে। দাঁড়াও করে দেখি, 9.8 এটা আমাদের 20 আসছে, আমি বলছিলাম না 20 আসবে। তাহলে এটা আমাদের 20 কি হবে, একক কি কেজি, 20 কেজি। তাহলে আমাদের f কে তো প্রশ্নে আমাদের দেওয়া আছে 2 নিউটন, f কে দেওয়া আছে 2 নিউটন, ঠিক আছে। এবার আমরা মান বসাইলে আমাদের প্রযুক্ত বল চলে আসে। m এর মান কত পাইছি 20 ইনটু a এর মান কত, হ্যাঁ এটা আমাদের প্রশ্ন মেবি দেওয়া আছে নাকি, এই তো ব্যাপারে এ দেওয়া নাই, এ আমাদের বের করতে হবে, এ আমাদের বের করতে হবে। তাহলে আরেকটা কাজ করতে হবে, তাহলে এটা ডাইরেক্ট দেওয়া যাবে না, এ বের করার জন্য আমাদের কাজ করবে। দেখো তো আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে, প্রশ্নে আমাদের দ্রুত দেওয়া আছে 50 মিটার, তারপরে আমাদের টাইম দেওয়া আছে, তার মধ্যে আদিবেগ অবশ্যই এটা 0 -1 থেকে শুরু হয়েছে, আদিবেগ 0 থেকে শুরু হয়েছে, এটা অবশ্যই কি ছিল, স্থির ছিল। তাহলে আমাদের আদিবেগ, দূরত্ব এবং টাইম দেওয়া আছে, এটা দিয়ে ফর্মুলা কি s ut + ½ এখান থেকে ত্বরণটা বের করতে হবে। তাহলে u যেহেতু আমাদের 0, তাহলে u টা আমরা বাদ দিতে পারি, তাহলে s কি আসছে, ½ at² আসছে, s কি আসছে, ½ at² আসছে। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি s 2s কি at²। এখান থেকে যদি আমরা এটা বের করি তাহলে কি হবে 2s / t²। তাহলে s এর মান কত, s এর মান আমাদের প্রশ্নে বলে দিয়েছে, দেখো s এর মান আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত, 50 মিটার, 50 মিটার। তাহলে বসাও 50 আর টাইম আমাদের বলে দিয়েছে কত, 10 সেকেন্ড। তাহলে এখানে 10 তারপরে স্কয়ার হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে, এইটাকে জাস্ট ক্যালকুলেশন করে আমরা এর মানটা বের করে নিব। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে 10 স্কয়ার। ওকে, তাহলে এটা আমাদের আসছে 1 ms ইনভার্স 2, 1 ms ইনভার্স 2। ধরো এত কষ্ট করে একে করলাম, এক আসছে, হ্যাঁ। এবার আমরা আমাদের বসাইতে পারি, ফর্মুলাটা বসাইতে পারি। তাহলে এবার আমরা জানি কি f = ma + fk। এটা হচ্ছে কি আমাদের প্রযুক্ত বলের ফর্মুলা। f টা হচ্ছে প্রযুক্ত বল, ma হচ্ছে কার্যকরী বল, আর f কে হচ্ছে কি ঘর্ষণ বল। তাহলে m এর মান কত, এই যে m এর মান 20 পেয়েছিলাম, 20 ইনটু এর মান কত আছে, মাত্র পাইছি 1 প্লাস f কে 2। তাহলে এটা আমাদের আসছে 22 নিউটন, এটা আমাদের আসছে কি 22 নিউটন। বুঝা গেছে? তাহলে গ নম্বর প্রশ্ন আমরা করে ফেলছি, ডান। সবাই বলো ডান, হয়ে গেছে। তাহলে পরের প্রশ্ন ছিল, আমরা যাই। পরের প্রশ্ন আমাদের বলছে বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দ্রুত অতিক্রম করতে পারবে কিনা। কি বলছে, বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দ্রুত অতিক্রম করতে পারবে কিনা। তাহলে দেখো প্রশ্নটা কি, বল অপসারণ করার পর আমাদের যে ট্রলিটা আছে সেই ট্রলিটা 600 মিটার যেতে পারবে না। আমরা কি দেখছিলাম, যদি এটা আমাদের ট্রলিটা হয়, ট্রলিটাকে 50 মিটার পর্যন্ত বল দেওয়া হয়েছে, 50 মিটার পর্যন্ত বল দেওয়া হয়েছে, এটা কত 10 সেকেন্ড। তারপরে এখানে বল অপসারণ করেছি, বল অপসারণ করার পর 600 মিটার যাবে কিনা সেটা আমাদের বের করতে হবে। বল অপসারণের পর আরো 600 মিটার যাবে কিনা সেটা আমাদের বের করতে হবে। এটা বের করা খুবই ইজি, এটা বের করা খুবই ইজি। আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে দেখো তো, প্রশ্নে আমাদের দেওয়া আছে আমাদের ঘর্ষণ বল দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে, আর আমাদের ওজন আমরা পাইছি 20 নিউটন। তাহলে আমরা জানি কি ঘর্ষণ বল আর m টা আমরা জানি, ঘর্ষণ বল f কে টা জানি, ঘর্ষণ বল f কে টা জানি, আর আমরা m টা জানি, এই দুইটা জিনিস জানি। আরেকটা জিনিস জানি আমরা, আচ্ছা 600 মিটার যে যাবে, 600 মিটার যাওয়ার পর কি বস্তুটা আরো চলবে, বস্তুটা থেমে যাবে না, বস্তুটা থেমে গেলে বস্তুর শেষ বেগ কি হবে, 0 নিউটন হয়ে যাবে, 0 ms ইনভার্স হয়ে যাবে, সরি v এর মান কি হয়ে যাবে, 0 ms ইনভার্স হয়ে যাবে। আর আমাদের u টা কত হবে, u টা কত হবে বলো তো, আদিবেগ কত হবে, আদিবেগ হবে এই যে আমাদের 50 মিটার আমরা বলটা প্রয়োগ করছি, 50 মিটার আমরা বল প্রয়োগ করছি না, 10 সেকেন্ড আমরা বল প্রয়োগ করছি না, এরপরে তো আমরা বলটা ছেড়ে দিছি, যেই মুহূর্তে আমরা বল প্রয়োগ করে অফ করে দিছি সেই মুহূর্তে তার কত বেগ ছিল, সেই মুহূর্তে তার বেগটা কত ছিল, সেটা হচ্ছে আমাদের আদিবেগ u, সেটা আমরা বের করব। এটা আমরা বের করব v u + at দিয়ে বের করতে পারবো মেবি, হ্যাঁ v u + at দিয়ে বের করতে পারবো u এর মানটা কত। ওকে, তাহলে u এর মানটা বের করে তারপরে আমরা কোন ফর্মুলাটা লাগবে, v² = u² + 2
সেখান থেকে আমরা এসটা বের করে ফেলতে পারবো। ওকে, আর এটা বের করবো কোনটা, ঘর্ষণ বলের জন্য যে মন্দনটা সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা দেখাই আমি, এবার আমি দেখি। দেখো প্রথমে কাজ কি, আমাদের 10 সেকেন্ড পর কত বেগ অর্জন করবে সেটা আমাদের বের করা। তাহলে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ বের করতে হবে। 10 সেকেন্ড পর ট্রলিটির বেগ, ট্রলিটির কি বেগ, এটাকে আমরা ইউ ধরলাম। আচ্ছা বি ইজ ইকুয়াল টু, ধর বি ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস 18। তাহলে আমাদের এইখানে ইউটা কত, এই ইউ এর মান কত বলতো, এই ইউ এর মান কত, এই ইউ এর মান কিন্তু 0, কারণ এটা আমাদের একদম শুরুর যেই আদিবেগটা সেটা সেটা আমাদের 0 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে 0 প্লাস এ কত, এ আমরা পাইছিলাম 1, এ আমরা পাইছিলাম কত 1, আগের মেথে পাইছিলাম আর টি কত 10 সেকেন্ড, আমি প্রশ্নে বলে দিয়েছি 10 সেকেন্ড। তাহলে আমাদের এটা কত আসতেছে 10 ms ইনভার্স 1, এটা আমাদের কি 10 সেকেন্ড পর বেগ। তাহলে আমরা অতএব লিখবো, অতএব আদিবেগ u1 ধরো। আগের এটাকে যদি আমরা u ধরছি তাহলে এটাকে আলাদা করে যদি u1 ধরলাম, u1 ইজ ইকুয়াল টু v ইজ ইকুয়াল টু 10 ms ইনভার্স 1। ঠিক আছে, এটা ঠিক আছে, বুঝছি। তারপরে দেখো এরপরে আমাদের কাহিনীটা আছে। এবার আমাদের কি করতে হবে, ঘর্ষণ বলের জন্য যে মন্দনটা পাচ্ছে দেখো তো, বুঝো এই টয়লেটের উপর আমি বল দিতেছি, কন্টিনিউয়াসলি বল দিতেছি। এবার আমি বল দেওয়া ছেড়ে দিলাম, কিন্তু একটা ঘর্ষণ বল আছে, যেহেতু আমি বল দেওয়া ছেড়ে দিছি তাহলে আমার যে প্রযুক্ত বলটা সেটা তো আর কাজ করবে না, আমি যে বলটা প্রযুক্ত করতেছি সেটা তো আর কাজ করবে না, শুধুমাত্র ঘর্ষণ বলটা কাজ করবে। তাহলে ঘর্ষণ বলটার জন্য সে একটা মন্দন অর্জন করবে, সে একটা মন্দনে যাবে, সেই মন্দনটা আমরা বের করবো। এখানে আমরা মন্দন লিখবো না, আমরা ত্বরণ লিখবো। তাহলে ঘর্ষণ বলের জন্য ত্বরণ, এটা মতো মনে রাখবা, a ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা আগের বারে এই ধরছি এটাকে a1 ধরো, তাহলে a1 ইজ ইকুয়াল টু কি মাইনাস fk ডিভাইডেড বাই m। এটা কিভাবে আসছে আমরা একটু দেখি। দেখো আমাদের ফর্মুলা লিখেছি f ইজ ইকুয়াল টু ma প্লাস fk, এটা ছিল আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা ছিল। এখানে fটা 0, যেহেতু আমরা কোনো বল প্রয়োগ করতেছি না তাহলে f এর মানটা 0, অবশ্যই f এর মানটা কি হবে 0 হবে। তাহলে f এর মানটা 0 হলে 0 ইজ ইকুয়াল টু কি আসতেছে ma প্লাস fk আসতেছে। এখান থেকে আমরা লিখতে পারি ma ইজ ইকুয়াল টু কি মাইনাস fk। তাহলে পরের লাইনে যদি আমরা এটা নির্ণয় করি তাহলে মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমাদের a ইজ ইকুয়াল টু মাইনাস এফ কে বাই এম আসছে, এটা তুমি ডাইরেক্ট দিয়ে দিবা, এটা ডাইরেক্ট দিয়ে দিবা। ওকে, এটা তুমি ডাইরেক্ট দিয়ে দিবা। তাহলে আমাদের মাইনাস এর মানটা কত, মাইনাস এফ কে হচ্ছে 2 নিউটন, এই যে এফ কে আমাদের 2 নিউটন, আর এম হচ্ছে আমরা পাইছি 20, তাহলে এটা কি করলে আসে 1/10 মাইনাস 1/10 কত আসে মাইনাস 1/0.1 মেবি 0.1 ms ইনভার্স 1। ওকে ঠিক আছে, 0.1 ms ইনভার্স 2 আর কি ms ইনভার্স 2। এবার আমরা ফর্মুলা ফলাই দিলে কাজ শেষ। তাহলে আমাদের ফর্মুলা ফলাই দিলে কাজ শেষ। তাহলে আমরা ফর্মুলা কি জানি, একটু আগে মাত্র বলছিলাম। এবার আমাদের ফর্মুলাটি কি হবে, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এখানে a1 u1 আর vটা আমাদের v থাকুক, vটাকেও v1 ধরো, কারণ এখানে আমরা v ধরে ফেলছিলাম, এই যে v ধরছিলাম, তাহলে v1। তাহলে s টা আমাদের বের করতে হবে। তাহলে s বের করতে হলে আমরা কি করতে পারি, v1 স্কয়ার মাইনাস u1 টাই পাশে নিয়ে আসতে পারি, u1 স্কয়ার, তাহলে ইকুয়াল কি আসছে 2a1s। পরের দিন আমরা s ইজ ইকুয়াল টু লিখতে পারি v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2a। এবার এখানে আমরা মান বসাবো, এখানে যদি আমরা মানটা বসাই দেখো তো, ইউ স্কয়ার ভি স্কয়ার, ভি এর মান কত, ভি এর মান কত, একদম শেষ বেগ কত পাইছিলাম যে 0, ভি এর মান হচ্ছে আমাদের 0, কারণ বস্তুটা অবশ্যই এক সময় গিয়ে থেমে যাবে, বস্তুটা এক সময় গিয়ে কি করবে, থেমে যাবে। তাহলে 0 স্কয়ার মাইনাস আমাদের আদিবেগ কত, আদিবেগ আমরা পাইছিলাম এই যে 10 ms ইনভার্স 1, তাহলে 10 ভি স্কয়ার, তাহলে নিচে হচ্ছে 2 ইনটু a, এর মান কত, এটা মাইনাস 0.1, মাইনাস 0.1, এটা বসাও ক্যালকুলেশন করো, মাইনাসে করবে। এবার আমাদের মানটা এসে করবে। ঠিক আছে, 0 স্কয়ার মাইনাস 10 স্কয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু 0.1 মাইনাস এর উপর কি, এটা আসতেছে 500 মিটার, এটা আসতেছে কত 500 মিটার, কিন্তু আমাদের যেতে হবে কতটুকু 600 মিটার। তাহলে এটা কি 600 মিটার গেছে, এটা তো 600 মিটার যায় নাই, 600 মিটার যেতে যেতে পারে নাই, তাহলে অতএব বল প্রসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। ইজি, শেষ, ডান। চলো বলো ডান, একদম শেষ। তাহলে এই ম্যাথ আমাদের ডান, মুছে ফেলি। ওকে ওকে ঠিক আছে, 44 মিনিট ধরে আমরা ক্লাস করছি, দেখি আমরা কতগুলো সিকিউ লাগে, কতক্ষণ টাইম লাগে আমাদের সিকিউগুলো সলভ করতে। একটু ফাস্ট ফাস্ট করাইতেছি, তারপর আমি ডিপলি এক্সপ্লেন করতেছি। ঠিক আছে, অনেক ডিপলি এক্সপ্লেন করতেছি।
ঠিক আছে ভাইয়া। এবার আমরা আসছি বরিশাল বোর্ড 23-এর প্রশ্নটা নিয়ে। কি নিয়ে? বরিশাল বোর্ড 23। এটা আসছে কত সালে? বরিশাল বোর্ড 23 সালে আসছে। মাথায় থাকবে? মাথায় থাকলে থাকুক, না থাকলে নাই। কিভাবে অঙ্ক করতে হয় সেটা মাথায় থাকলেই চলবে। অঙ্ক পারলেই চলে, কোন বোর্ডে আছে সেটা জেনে লাভ নেই নাকি। বরিশাল বোর্ড 23 এটা পেয়ে গেছি। সিকিউ শর্ট ক্লাসগুলো, হ্যাঁ নাম দিছি টেস্ট পেপার সলভিং। আশা করি তোমরা উপকৃত হইবা। 3 কেজি বরের একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে আছে, সেটাই। হ্যাঁ দেখো উদ্দীপকে কি বলছে, 3 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে 20 মিটার উপরে আছে, নিচে ফেলে দিলে ভূপৃষ্ঠটি এত বেগে আঘাত করে। আচ্ছা বুঝো, এটা হচ্ছে আমাদের একটা বস্তু যার ভর হচ্ছে কত? 3 কেজি। এটা ভূপৃষ্ঠ থেকে, যদি এটা আমাদের ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ থেকে সে কি আছে? 20 মিটার উপরে আছে। ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে আছে। তাহলে তাকে যদি নিচে ফেলে দাও, তাকে যদি তুমি নিচে ফেলে দাও, তাহলে সে কত বেগে আঘাত করবে? এই যে ভূপৃষ্ঠ, সেটাকে 19 ms ইনভার্স 1 বেগে আঘাত করবে। অ্যাকচুয়ালি সেটা আঘাত করার কথা না, 19 ms ইনভার্স 1 বেগে আঘাত করার কথা না। এখানে অবশ্যই বাধা বা ইয়ে আছে, কি আছে? বাতাসের বাধা আছে। ওকে, বাতাসের বাধা আছে, যেটা আমরা একটু পরে দেখবই। আচ্ছা তাহলে উদ্দীপকটা বুঝা গেছে? উদ্দীপকটা বুঝা গেছে। এবার আসি আমরা প্রশ্নে। প্রশ্নে বলছে পতনের সময় বস্তুটির উপর বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল নির্ণয় করতে। আমাদের কি বলছে? বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল নির্ণয় করতে। বস্তুটা যে নিচে পড়তেছে ওই টাইমে ঘর্ষণ বলটা কত সেটা আমাদের বের করতে বলছে, বাতাসের। তো বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল, বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল। আচ্ছা কিভাবে বের করবো বলো তো? বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল কিভাবে বের করবো বলো? হুম, দেখো তো আমরা একটা ফর্মুলা জানি না, F is equal to ma plus fk। এই যে এই fk, এটা কি? ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা যদি আমরা বের করতে পারি, এটাই তো আমাদের বের করতে বলছে অ্যাকচুয়ালি। তাহলে এটা বের করতে আমাদের f লাগবে। এখন fটা কত? দেখো তো 20 কেজি ভরের একটা বস্তু, না 3 কেজি ভরের একটা বস্তু, সরি 3 কেজি ভরের একটা বস্তু নিচের দিকে পড়তাছে, নিচের দিকে পড়তাছে। তাকে পৃথিবী কোন বলে টানতেছে? পৃথিবী তাকে একটা বলে টানতেছে, যার কারণে সে নিচে পড়তাছে। পৃথিবী যদি না টানতো তাহলে তো সে আকাশে চলে যেত। যদি গ্র্যাভিটি না থাকতো তাহলে সে আকাশে চলে যেত। যেহেতু গ্র্যাভিটি আছে, তাহলে তাকে গ্র্যাভিটি কি করতেছে? অভিকর্ষজ ত্বরণে টানতেছে। অভিকর্ষজ বলে যেটা mg বলে টানতেছে। ওকে, mg বলে টানতেছে। তাহলে f এর মানটা কি আমাদের? mg। m এর মান কত? 3 কেজি। আর g এর মান আমরা সবাই জানি 9 মিনিট। আর m টা কত? এই যে মাত্র দেখলাম 3 কেজি। কিন্তু এই যে এটা, এই যে এটা, এই এটা আমাদের জানা নেই। এই এটা কি আমাদের জানা নেই? এই এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা কিভাবে বের করব? এটাই তো আমাদের প্রশ্নটা। এটা বের করতে পারলে তোমাদের কাজ শেষ। এটা বের করা খুবই সহজ। এটা বের করা খুবই সহজ। আমরা একটা ফর্মুলা জানি কি? v স্কয়ার ইকুয়াল টু কি? u স্কয়ার প্লাস 2s। এখানে a হবে না, এখানে g হবে, না এই হবে, সরি এই হবে। এইটাই আমাদের বের করতে হবে। তাহলে এইটা আমরা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো ফর্মুলা কি আসে? v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল কি? 2s। এখান থেকে যদি আমরা এটা বের করতে চাই, a ইজ ইকুয়াল টু আসবে কি? v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2s। দেখো কোনটার মান কত? বি এর মান কত? প্রশ্নে কি বলে দিছে দেখো, রুপিসটা আঘাত করবে কত বেগে? 19 ms ইনটু 1 বেগে। তাহলে আমাদের শেষ বেগ কত বলে দিছে? ইনডাইরেক্টলি শেষ বেগ আমাদের 19 ms ইনটু 1। আর ইউটা কত? দেখো বস্তুটাকে যখন তুমি ছাড়ছো তখন কি তুমি একটা বেগ দিয়ে ছাড়ছো নাকি শুধু ছেড়ে দিছো? তাহলে আমাদের আদি বেগটা কত? 0। আদি বেগটা কত আমাদের? 0 ms ইনটু 1। আর আমাদের s কত? ডিসটেন্স কত? আচ্ছা দেখো তো প্রশ্নে বলে দিছে না আমাদের ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে আছে। তাহলে আমাদের s এর মানটা কি হবে? এই যে 20 মিটার, 20 মিটার উপরে আছে, এতটুকু তো নিচে নামবে। তাহলে s এর মান কি? 20 মিটার। দেখছো সবগুলো মান আমরা জানি। এবার শুধু মানটা বসাবো। তাহলে দেখো বি স্কয়ার কত? বি কত? 19। 19 স্কয়ার মাইনাস ইউ কত? 0 স্কয়ার। তাহলে 2 ইনটু s কত? 20। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা আসে, এটাকে ক্যালকুলেশন করলে কি আসে? যা আসে তাই আমাদের ইয়ার মান, এই ত্বরণের মান। 2 ইনটু 20। ওকে, এটা আসে আমাদের 9.025। কি আসছে? 9.025, 9.025 ms ইনভার্স 2 এর কি? হ্যাঁ 2। এটা আসছে আমাদের এর মান। তাহলে এবার আমরা জানি f is equal to ma plus fk। তাহলে f এর মানটা কি আমরা জানি? f আমরা বলছিলাম mg, কারণ সে যে নিচের দিকে পড়তেছে, পৃথিবীটাকে g ত্বরণে টানতেছে, যার কারণে সে নিচের দিকে পড়তেছে। তাহলে f is equal to mg ইকুয়াল m a plus fk। আমাদের লাগবে কি? fk।
তাহলে এফ কে ইজ ইকুয়াল টু কি আসবে, এফ কে ইজ ইকুয়াল টু আসবে এম জি মাইনাস এম এ। মান বসাও, এম কত 3 ইন্টু জি কত 9.8 মাইনাস এম কত 3 ইন্টু এ কত পাইছি 9.025। এটা নেগেটিভ এসে পড়বে, ঠিক আছে, এটা নেগেটিভ আসবে। আচ্ছা দেখি কত আসে, 3 ইন্টু 9.8 মাইনাস 3 ইন্টু 9.025, নেগেটিভ না পজিটিভ আসবে মেবি, হ্যাঁ 2.325 আসছে আমাদের। তাহলে আমাদের ঘর্ষণ বাতাসে বাতাসজনিত ঘর্ষণ বল কত, এত নিউটন, 2.325 নিউটন। এটা হচ্ছে আমাদের কি, বাতাসে বাতাসজনিত ঘর্ষণ বল, ঠিক আছে। তারপরের প্রশ্ন আমাদের বলছে কি, এটা আমাদের শেষ, ডান। পরের প্রশ্ন বলছে উদ্দীপকের বস্তুর উপর থেকে মুক্তভাবে পড়ার সময় ভূপৃষ্ঠে আঘাত করার সময় শক্তির রূপান্তর প্রক্রিয়া, এটা লাগবে না, এটা চ্যাপ্টার 4 এর কোশ্চেন। যখন আমরা চ্যাপ্টার 4 এর সিকিউ সলভ করব তখন আমরা এই প্রশ্নগুলো সলভ করে দিব, এটা লাগবে না আপাতত। তাহলে আমাদের বরিশালপুর 23 ডান, ঠিক আছে, বুঝা গেছে, বুঝতে তোমরা বুঝতে পারলে অনেক, তোমরা বুঝতে পারলে যথেষ্ট। আচ্ছা পরের প্রশ্ন দেখি, রাজশাহী বোর্ড 20, এইটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন। এখন যেটা নিব, ভালোভাবে পড়াশোনা করতে হবে, কষ্ট করে তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো নেই, যদিও 310 উপরে ভিউ হয় না, সমস্যা নেই। একজন তো দেখে আমার ভিডিও, রাইট, একজন তো দেখো তোমরা, যে তোমরা দেখতেছো ভিডিওটা সেটা তুমি দেখতেছো, অবশ্যই তুমি উপকৃত হইতেছো আমি আশা করি। উপকৃত না হলে কমেন্ট করে দিও, আমি কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি সেটা আমাকে একটু জানাই দিবা, ঠিক আছে। তাহলে আমি চেষ্টা করবো আমার মতো করে ইমপ্রুভ করার। ওকে, অনেকে আমাকে বলছে ভিডিও কোয়ালিটিটা একটু বেটার করতে, মাইক্রোফোনটা মানে ভয়েসটা একটু বেটার করতে। ভয়েসটা বেটার করার জন্য আমি আজকে মাইক্রোফোন ইউজ করলাম। দেখি আপাতত ভয়েসটা যদি ক্লিয়ার না হয় তাহলে আরও চেষ্টা করবো, আর একটু ভালো করার চেষ্টা আমি করবো। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি যাতে তোমাদের ভালো একটা কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে তোমরা যাতে উপকৃত হও, ঠিক আছে। তোমরা যারা, আচ্ছা থাক বাদ দাও, একটা পেঁচাল পড়ার দরকার আছে, আমাদের কাছে যে প্রশ্ন সলভ করবো প্রশ্ন সলভ করবো। রাজশাহী বোর্ড 20, হ্যাঁ দেখি কি বলছে, কি এমন মহামারী প্রশ্নটা। আচ্ছা, 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি, 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা, এক হবে, ভুলে লিখতে ভুলে গেছি মেবি। 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি, এটা কি হবে, এখানে 1 হবে, 1 মিলিগ্রাম ভরের 1 ফোঁটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 mS/1 বেগে ভূমিতে পতিত হয়। এটা আমাদের বলছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা পানির ফুটা, দাঁড়ান পানির ফুটাটা সুন্দর করে রাখি। এটা হচ্ছে আমাদের একটা পানির ফুটা যার ভর কত 1 মিলিগ্রাম বলে দিছে, 1 মিলিগ্রাম বলে দিছে। এটা ভূমি থেকে 20 মিটার উপরে আছে, ভূমি থেকে 20 মিটার উপরে আছে, এবং এটা বাতাসের বাধা অতিক্রম করে ভূমিকে স্পর্শ করছে কত বেগে, 15 ms/1 বেগে। এটা আমাদের প্রশ্নে বলছে। এখন আমাদের চাইছে কি দেখি তো, আমাদের চাইছে পানিটি ফুটাটি ভূমিতে পতিত হওয়ার প্রয়োজনীয় সময় বের করতে বলছে, প্রয়োজনীয় যে টাইমটা সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে দেখো তো, প্রশ্নে আমাদের বেগ দেওয়া আছে ভি, ইউ দেওয়া আছে আদি বেগ, তারপরে ভর দেওয়া আছে এম, আর আমাদের উচ্চতা দেওয়া আছে কত 20, এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে এস ইউ বি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2s, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভি ইউ টি, কিন্তু এটা নাই, এইটা আমাদের বের করতে হবে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের টাইম বের করতে হবে, টাইম। এখন সময় বের করার জন্য আমাদের ত্বরণ লাগবে, তাহলে এখান থেকে আমাদের ত্বরণ বের করতে হবে, যে কত ত্বরণ এসে পড়ছে আমরা একটা ফর্মুলা জানি। আচ্ছা প্রশ্নটা ওটাই, প্রশ্নটা কি বলছে, পানির ফুটাটি ভূমিতে পতিত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময় এটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে টাইম বের করার জন্য আমাদের কি লাগবে, ত্বরণ লাগবে। তাহলে ত্বরণ বের করবো কিভাবে, আমরা একটা ফর্মুলা জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো কি হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, নিচে হবে 2s। ঠিক আছে, এটা কিভাবে আসছে আমরা আগেও অনেকবার করছি একটা, এই মানে এই সূত্র দিয়ে ভাবে আনছি আমরা। তাহলে ভি এর মান কত, ভি এর মান আমাদের প্রশ্নে বলে দিচ্ছে 15 ms/1, যেহেতু ভূমিতে পড়বে
এই যে ভূমিতে পড়ছে না, এটা কত বেগে পড়ছে সেটা এটা আমাদের শেষ বেগ হবে, রাইট? তাহলে এটা আমাদের 15 মেসিন্টোসন। আর আমাদের আদিবেগটা কত? অবশ্যই জিরো আদিবেগ নিয়ে তো পড়বে এটা, রাইট? আদিবেগটা আমাদের 0। তাহলে এস কত আমাদের? এস আমাদের প্রশ্নে বলে দিছে নাকি? হ্যাঁ, 20 মিটার আমাদের বলে দিছে। ঠিক আছে। হ্যাঁ, বি কত? 15 উপরে স্কোয়ার দাও, মাইনাস ইউ স্কোয়ার, ইউ কত? 0 স্কোয়ার। তাহলে 2 ইন্টু এস কত? 20। ক্যালকুলেশন করো, 15 স্কোয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু 20। এটা হচ্ছে আমাদের 5.625 ms ইনভার্স 2। এখান থেকে আমাদের টাইমটা বের করতে হবে, কত সময় পর পড়বে। তাহলে আমরা আরেকটা ফর্মুলা জানি, a is equal to কি? b minus u by t। এই ফর্মুলাটা আমরা জানি। এখান থেকে যদি আমরা t টা নিয়ে আসি এই পাশে, তাহলে কি হবে? b minus u ডিভাইডেড বাই কি হবে? a হয়ে যাবে। তাহলে b এর মান কত আমরা দেখছিলাম যে 15। তাহলে 15 মাইনাস u কত? 0, নিচে হচ্ছে t 5.625। এটা ক্যালকুলেশন করো। এটা হচ্ছে আমাদের 2.67। আশা করি হয়েছে অ্যান্সারটা। হ্যাঁ হয়েছে। আমাদের কতটুকু সময় লাগবে? 2.67 সেকেন্ড টাইম লাগবে, যে 2.67 টাইম সেকেন্ড টাইম লাগবে। আন্ডারস্ট্যান্ড? বুঝছো? মাঝে মাঝে আমার মাথাটা আকাশে উঠে যায়, সেটা কিছু মনে করো না, ঠিক আছে? ভিডিওটা একটু আজকে ডার্ক হয়ে গেছে। আমি নেক্সট ক্লাস থেকে আরেকটা লাইট ইউজ করবো মাস বরাবর। আজকে সেট আপ করতে পারি নাই, চেষ্টা করছিলাম। পরবর্তী ক্লাসে ইঞ্জিনিয়ারিং করে সেটা আমরা বসাই দিব, ওকে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে এই বরাবর একটা লাইট আসবে, তাহলে আমাদের বোর্ডটা আরও স্পষ্ট দেখা যাবে। আচ্ছা, এটা বুঝছো কিনা দেখো। এটা হচ্ছে এস। ও, অবস্থা খারাপ হয়ে গেছে। কয় ঘন্টা হইল? 57 মিনিট। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। আজকে চ্যাপ্টার শেষ করে চলবো, যেটা হয়ে যাক আজকে চ্যাপ্টার শেষ করে চলবো। 2টা ক্লাসে বেশি দিলে এবার ঝামেলা। পরে আমাদের কাজ শক্তি ক্ষমতা ধরতে হবে নাকি, কোন চ্যাপ্টার পড়াবো নেক্সট। আজকের ক্লাসটা শেষ, কমেন্টে বলে দিও নেক্সট কোন চ্যাপ্টার দরকার তোমাদের, যেটা বলবো সেটা করবো। পরের প্রশ্ন বলছে কি আমাদের, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যায় পানির ফুটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। আচ্ছা, এই যে আমাদের পানির ফুটাটা, এটা ভূমিতে পড়তেছে কতটুকু উপরে আছে? 20 মিটার উপরে আছে। এখানে কি করতেছে? বাতাসে একটা বাধা দিতেছে, তাকে বাতাসটাকে কি করতেছে? একটা বাধা দিতেছে। বাধাটাকে আমরা ধরলাম এফ কে, বাধাটাকে আমরা ধরলাম এফ কে। এখন এই যে পানির ফুটাটা এটার একটা ওজন আছে। ওজন আমাদের কি বলছে? ওজন হচ্ছে আমাদের এমজি। ওজন এমজি, এম আমাদের বলে দিচ্ছে কত? 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম। তাহলে 1 মিলিগ্রাম ইন্টু 1 ইন্টু 10 ইনভার্স 4 কেজি। 1 ইন্টু 10 ইনভার্স 4 কেজি আর কি। টেন ইনভার্স 4 না, 10 ইনভার্স 6, সরি, 10 ইনভার্স 6 কেজি। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ওজন না, মানে এটা হচ্ছে আমাদের কি? ভরটা আর কি, ভরটা। তাহলে ভরের জন্য অবশ্যই একটা ওজন আছে, তাহলে ইনটু জি ইনটু 9.8 এটা দিলে আমাদের একটা ওজন পাবে। সেই ওজনটা হচ্ছে আমাদের এফ কে এটার থেকে বেশি। এটা এমনি বুঝে দিতেছে। দেখো, ধরো সে একটা তার ওজন আছে, এই ওজনে পৃথিবী থেকে টানতেছে, আর বাতাস থেকে উপরের দিকে একটা বাধা দিতেছে এফ কে। এখন এই ডাব্লিউটা যদি এফ কে থেকে বড় হয়, ডাব্লিউ ইজ গ্রেটার দেন যদি এফ কে হয়, তাহলেই তো সে নিচের দিকে নামবে। আর যদি কোনো কারণে এফ কেটা বড় হয়ে যায়, তাহলে তো সে শূন্য বাজবে। তাহলে তো শুধু শূন্য বাজবে, সে তো নিচের দিকে নামবে না। তাহলে অবশ্যই আমাদের এফ কেটা বড় হবে, কিন্তু বড় হবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ওজনটা বের করতে হবে, তারপর আমাদের বাধাজনিত বলটা বের করতে হবে। তো প্রথমে লেখো পানির ফুটাটির ওজন। অতএব পানির ফুটাটির ওজন, এটা করলে আমাদের চ্যাপ্টার শেষ। ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। এম কত বলছিলাম? 10 টু দি পাওয়ার 6 ইনটু 9.8। এটা ক্যালকুলেশন করো। 10 টু দি পাওয়ার 6 ইনটু 9.8। এটা আমি একটু তাড়াতাড়ি করে দিতেছি, কারণ তোমরা এতক্ষণ অনেকটুকু পারো। 9.8 ইনটু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 6। পাওয়ার নাকি ইনভার্স হবে রে ভাই, পাওয়ার দিকে।
এবার বাতাসে নিতে বল বের করার জন্য আমরা গত ম্যাথে যে ত্বরণটা বের করছিলাম না, ত্বরণ ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম 5.625 ms ইনভার্স 2, এটা আমাদের লাগবে। এবার আমরা জানি একটা ফর্মুলা f ইজ ইকুয়াল টু কি, তোমরা সুন্দর করে সাজায় রাখবা কি, f ইজ ইকুয়াল টু ma প্লাস f কে, এখান থেকে আমরা f কে বের করব। তাহলে f কে ইজ ইকুয়াল টু কি হবে, f মাইনাস ma, f কত mg, যেহেতু সে নিচের দিকে পড়তেছে তাহলে mg কাজ করতেছে, তাহলে mg মাইনাস কি হবে ma, m এর মান কত 10 ইনভার্স 6 আছে, 10 ইনভার্স 6, তারপর ইনটু 9.8 মাইনাস m কত 10 ইনভার্স 6, আর আমাদের ত্বরণ কত 5.625, এটাই ক্যালকুলেশন করলে যা আসে তা। মাইনাস 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 6 ইনটু 5.625, 4.18 ইনটু 10 ইনভার্স 6, দাঁড়াও এটাকে সিম্পলে নিতে হবে নাকি, এটা হচ্ছে আমাদের 4.18 ইনটু 10 ইনভার্স 6। তো কোনটা বড়, অবশ্যই দেখতেছো ডাব্লিউটা বড়ই বুঝে দিতেছে, এটা 9.8, এটা 4.18, আর এটা দুটাই সেম, সমস্যা নেই, এটা দুটাই সেম হবে। তাহলে যেহেতু এটা বড় দেখা যেতেছে তাহলে অবশ্যই ডাব্লিউ ইজ গ্রেটার দেন এফ কে, এটার মধ্যে প্রশ্ন চেয়েছে, দেন অ্যান্সার শেষ। বুঝছো? পানির মতো ক্লিয়ার হচ্ছে কিনা বলো, পানির মতো ক্লিয়ার হচ্ছে ভাইয়া? হ্যাঁ, ক্লাস দেখে উপকৃত হও। 1 ঘন্টা 1 মিনিটে আমরা কয়টা সিকিউর সলভ করছি খবর আছে? এখন 3টা করলাম, এর আগে 3টা করলাম, 6টা সিকিউর সলভ করে ফেলছি। এখন মহাকর্ষর ম্যাথটা বাকি আসছে, কিন্তু মহাকর্ষ থেকে 2টা ম্যাথই আসে, মহাকর্ষ থেকে এগুলো দরকার নাই, মহাকর্ষ থেকে আমি দেখিনি ম্যাথ আসতে, এই 2টা বোর্ডে 2বার আসছিল। ঠিক আছে, তো তোমরা মহাকর্ষটা পারলে পড়ে নিও, আর না পারলে তেমন কোনো প্রবলেম হবে না আশা করি। আর মহাকর্ষের ম্যাথটা আমি আজকে করাতে পারতেছি না, ইনশাল্লাহ যদি আমি পরে কোনো ক্লাস নেই বলের, তাহলে সেই ক্লাসে আমরা মহাকর্ষ করবো। আপাতত বলের ক্লাস নিতেছি না, নেক্সটে কোন চ্যাপ্টার নিব সেটা বলো। আগে যেগুলো আমাদের এক্সামে আসার মতো ইম্পর্টেন্ট সেগুলো শেষ করবো, তারপরে যে আনইম্পর্টেন্ট থাকে সেগুলো আমরা শেষ করে দেবো। আচ্ছা ওকে, কোন চ্যাপ্টার লাগবে সেটা একটু কমেন্ট করে দিও। ওকে, কমেন্ট করো। তো আজকের মতো বাই বাই, আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি শেষ।